শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল তিতুমির। আর অল্প কিছুক্ষণের মধ্যেই সপরিবারে দেশের উদ্দেশ্যে লন্ডন ছাড়বেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় রাত 12:15টার দিকে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ড্রিম লাইনার BG202 ফ্লাইট লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দেওয়ার কথা। তার সাথে রয়েছেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়াও ফ্লাইটটিতে ঢাকায় আসবেন বিএনপির অন্যান্য প্রবাসী নেতাকর্মীরা। লন্ডন থেকে সহকর্মী রিয়াদ আহাদের তথ্য এবং চিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ সময় রাত 10:15 সপরিবারে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের সাথে আছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এটা বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য এবং গণতন্ত্র উত্তরণের জন্য একটা ঐতিহাসিক ভূমিকা, এবং এই জন্য স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশি দলমত নির্বিশেষে বিভিন্ন প্রফেশনাল লোকজন এখানে এসেছেন। আজকে প্রমাণ করে দিয়েছে তারেক জিয়া বাংলাদেশে বিজয়ের বেঁচে যাচ্ছে। ড্রিমলাইনার BG202 ফ্লাইটের বিজনেস ক্লাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সফর সঙ্গী হিসেবে আরও রয়েছেন বিশেষ সহকারী আব্দুর রহমান সানি, প্রেস উইংয়ের সদস্য সালেহ শিবলি ও জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপ শাখার সমন্বয়ক কামাল উদ্দিন। এছাড়াও যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু সহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বিএনপির নেতারা নিজ উদ্যোগে একই ফ্লাইটে বাংলাদেশে আসছেন। আমাদের আব্দুর রহমান সানি ভাই, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের একান্ত সহকারী জনাব ইঞ্জিনিয়ার সানি ভাই যাচ্ছে। আমরা খুবই ভালো লাগতেছে। 5 তারিখের পরে আমি যাই না, এই জন্যই সব সময় বক্তব্য আমরা দিয়েছি লিডারকে সাথে নিয়ে বাংলাদেশে যাব। 5 তারিখের পর চিন্তা করলাম যে যেহেতু সবসময় আমরা বলছি ওনাকে সাথে নিয়ে যাব, কেমনে যার জন্য যাই না, আজকে ওনার সাথে যাচ্ছি। খুবই ভালো লাগতেছে। শুধু আমি না, যারা এই সফর সঙ্গে হয়েছে সবাই খুবই খুশি, খুবই আনন্দিত। বৃহস্পতিবার বেলা 11:50 তারেক রহমানের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। পরে 300 ফিট এলাকায় অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুক্তরাজ্য থেকে রওনা হতে যাওয়া তারেক রহমানের ফ্লাইটের খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী রিয়াদ আহাদ। এই মুহূর্তে সরাসরি লন্ডন থেকে যুক্ত হচ্ছেন তিনি। রিয়াদ, এতক্ষণে তো নিশ্চয়ই বোর্ডিংও হয়ে যাওয়ার কথা। 12:15টায় ফ্লাইট, আমরা যেটি খবরে বলছিলাম। ফ্লাইট তো নিশ্চয়ই সময় মতোই ছাড়ছে। আপনার কাছে সব শেষ কি খবর আছে একটু বলবেন? দেখেন, সবকিছু ঠিকঠাক থাকলে 6:15 বাংলাদেশ সময় 12:15 তখন বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হিথ্রো বিমানবন্দরে ছাড়ার কথা। এবং আমরা যতটুকু জানি যে সঠিক সময় আরো কিছুক্ষণ পরে যুক্তরাজ্যের মাটি থেকে এই বিমানের ফ্লাইটটি তারেক রহমান সহ তারেক রহমানের বহরকে নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। আমরা যে কথাটি বলা প্রয়োজন সেটি হচ্ছে যে আজকে পুরো দিনটি যেরকম বাংলাদেশের মানুষ উদ্ভিদ ছিল, অপেক্ষায় ছিল কখন তারেক রহমান ঘর থেকে বেরোবেন, কখন তারেক রহমান গাড়িতে উঠবেন, কখন তারেক রহমান বিমানবন্দরে আসবেন, এই যে উৎসাহ উদ্দীপনা ছিল প্রবাসীদের মধ্যেও। এবং এখানে যারা বাংলা গণমাধ্যম কর্মী ছিলেন তারাও কিন্তু এই তথ্যগুলো সংগ্রহ করতে গিয়ে পুরো দিন কিন্তু শুধু তারেক রহমান কোথায় যাচ্ছেন, কিভাবে আসছেন, এসব নিয়ে পুরোটা সময় কাটিয়েছেন। আমরা দেখেছি যে আজকে যে তারেক রহমানের এই বাংলাদেশের যাত্রার মাধ্যমে, আমাদের তারেক রহমান যাত্রার মাধ্যমে কিন্তু 17 বছর 3 মাসের যে জীবন, যে আপনার নির্বাসিত জীবন, সেই জীবনের কিন্তু আসলে পরিসমাপ্তি ঘটল। বাংলাদেশের রাজনৈতিক মামলা, রাজনৈতিক প্রেক্ষাপট এবং আহত হওয়ার পরে আজ থেকে 17 বছর 3 মাস পূর্বে কিন্তু তারেক রহমান লন্ডন উদ্দেশ্যে এসেছিলেন। এবং সেই সময় তার সঙ্গে ছিল তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং 10 বছরের কন্যা জাইমা রহমান। আবার এখন যখন তিনি তারেক রহমান বাংলাদেশে যাচ্ছেন, তখনও কিন্তু তার স্ত্রী জুবাইদা রহমান এবং জাইমা রহমান তার সঙ্গে আছেন। এবং তারা একটা ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে আমরা দেখেছি অনেক প্রবাসী বাংলাদেশ থেকে বিমানবন্দরে আসার জন্য এসেছেন। এবং একই সাথে অনেককে আমরা দেখেছি তারা তারেক রহমানের সফর সঙ্গী হওয়ার জন্য অনেক মূল্য দিয়ে ঠিকানা করছেন। আমরা আপনি যে কথা বলছেন গণমাধ্যম কর্মীরা পুরো দিন কিন্তু আমরা তথ্য সংগ্রহ করতে। আমার সঙ্গে এখন আছেন বাংলাদেশ প্রতিদিনের যুক্তরাজ্য প্রতিনিধি এবং আমার টিভির প্রধান আসমা মাসুম। তারাকে জানতে চাইব আজকের দিনটি, আসলে তারেক রহমান চলে গেলেন, আজকের দিনটি আপনার কিভাবে কাটলো?
ধন্যবাদ আপনাকে। আসলে অন্যান্য গণমাধ্যম কর্মীদের মধ্যে আমাদেরও অফিস থেকে নানান ধরনের অ্যাসাইনমেন্ট তারা প্রমাণের সর্বশেষ তথ্যগুলো দেওয়ার জন্য, এবং সেই তথ্যগুলোর পিছনেই আমরা আসলে সারাটা দিন কাটিয়েছি। এবং যারা বলছিলেন যে বাংলাদেশের 18 কোটি মানুষ আজকেরই দিনটির জন্য প্রতিষ্ঠায় ছিল, তার প্রমাণের 17 বছরের নির্বাচিত 17 বছর 3 মাসের নির্বাচিত জীবন। রিয়াদ আহাদ আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন লন্ডন থেকে, জানাচ্ছিলেন সেখান থেকে তারেক রহমানের ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার সবশেষ খবরাখবর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত দলটির নেতাকর্মীরা। রাজধানীর পূর্বাচলে মঞ্চ তৈরির কাজও শেষ। এরই মধ্যে সংবর্ধনা স্থল 300 ফিটে অবস্থান নিয়েছেন হাজারো জনতা। কেউ কেউ প্রিয় নেতাকে কাছ থেকে দেখার জন্য মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন। সারা দেশ থেকে বিএনপির নেতা কর্মীরা ঢাকায় আসছেন প্রিয় নেতাকে দেখার জন্য। বাস, লঞ্চ, ট্রেন এবং মাইক্রোবাসে রওনা দিয়েছেন লাখো জনতা। বিশ্ব রোড থেকে পূর্বাচলমুখী 300 ফিট সড়কের একটি অংশ জুড়ে মঞ্চ তৈরির কাজ করা হয়েছে। 48 ফুট দীর্ঘ এবং 36 ফুট প্রশস্ত ও সড়ক থেকে 8 ফুট উঁচুতে এই মঞ্চ তৈরি করা হয়। প্রায় 900টি মাইক লাগানো হয়েছে রাজধানীতে। রাজধানীর 300 ফিট এলাকায় আছেন সহকর্মী রাজীব আহমেদ। তার কাছ থেকে আরেকটু বিস্তারিত জানবো। রাজীব, বৃহস্পতিবার অভ্যর্থনা অনুষ্ঠান, তারেক রহমান এসে পৌঁছানোর পরপরই আসলে তিনি সোজা সেখানে যাবেন এরকমটাই খবর। রাতের কি পরিস্থিতি সেখানে? তীব্র শীত তো রয়েছে বাইরে, নেতাকর্মীরা কেমন উপস্থিত হয়েছেন, কি বলছেন তারা, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। তারেক রহমানকে সংবর্ধনা ঘিরে 36 জুলাইয়ের যেই একটা উচ্ছ্বাস চলছে, যে নেতাকর্মীদের ভিতরে যে একটা উৎসব মুখর পরিবেশ চলছে, মনে হচ্ছে না যে কনকনে যে একটা শীত জেঁকে বসেছে, সেটা এখানে মনে হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা উচ্ছ্বাসের মাধ্যমে তারা এখানে জানাচ্ছেন, এবং তার নেতাকে বরণ করার জন্য তারা বিভিন্ন জেলা উপজেলা থেকে তারা এখনই এসে তারা এখানে জমায়েত হয়েছেন, এবং তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা এই উৎসবমুখর পরিবেশকে আরও মুখরিত করে তুলছেন। এবং কালকে তারেক রহমান আসার পর এখানে এসে ভাষণ দেওয়ার যে কথা রয়েছে এবং যে সংক্ষিপ্ত সমাবেশের কথা রয়েছে, ওই সংক্ষিপ্ত সমাবেশকে ঘিরেই সারা দেশের বিএনপি নেতাকর্মীদের ভিতরে যে উচ্ছ্বাস শুরু হয়েছে, সেটা এখন থেকেই শুরু হয়েছে। এবং এই 300 ফিট এলাকাতে মোটামুটি বলতে গেলে যে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখনই জড়ো হওয়া শুরু হয়েছে, এবং কাল সকাল নাগাদ সারা দেশ থেকে এখানে মানুষে পরিপূর্ণ হয়ে যাবে। এবং এখানে তারেক রহমানের বক্তব্য দেওয়ার জন্য যে মঞ্চ তৈরি হয়েছে, এবং সে মঞ্চকে ঘিরে বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে, এবং বিভিন্ন ধরনের নিরাপত্তা, বিভিন্ন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যে না ঘটে, সেই ধরনের তারা নিরাপত্তার বিষয়টা দেখছেন। এবং তারা আমাদেরকে এখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে তারেক রহমানকে এই সংবর্ধনা দেওয়ার জন্য যে সারা দেশ থেকে যে মানুষের যে একটা উচ্ছ্বাস বা সেটা যেন সঠিকভাবে বা ঠিকমতো করা যায়, সেই প্রক্রিয়া তারা চলছেন। এবং তারা আমাদেরকে আরেকটা জিনিস জানিয়েছেন যে দীর্ঘ 17 বছর পর তারা তাদের নেতাকে তারা দেখতে পারবেন, এবং তারা এই দেশে তারা শুনতে পারবেন। কালকে তার বক্তব্য থেকে অনেক ধরনের পাবেন এ ধরনের কথা তারা প্রত্যাশা করছেন। এবং তারা বলছেন যে দীর্ঘ 17 বছর তিনি নির্বাচিত থেকেছিলেন, এবং সেই নির্বাচিত জায়গা থেকে যে তিনি বাংলাদেশে ফিরছেন, এবং এতে দেশের মানুষ যতটা উৎসব মুখর, তার চেয়ে তাদের দলীয় নেতাকর্মীরা আরও বেশি উৎসব মুখর। এবং তারা বলছেন যে কালকে সকাল নাগাদ যেমন বিভিন্ন জেলা থেকে, উপজেলা পর্যায় থেকে লঞ্চ, ট্রেন এবং বাস যোগে সারা দেশ থেকেই তাকে সংবর্ধনা জানানোর জন্য এখানে মানুষ জড়ো হচ্ছেন। এবং তারই অংশ হিসাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ এখনই বিভিন্ন ধরনের মিছিলের মাধ্যমে তারেক রহমানকে নিয়ে বিভিন্ন ধরনের মিছিল দিচ্ছেন, এবং বিভিন্ন স্লোগানে তারা মুখরিত হচ্ছেন। এবং মনে হচ্ছে যে
তাদের আর এই বিএনপি এই দলের একটা ঈদের মতো একটা আমেজ তাদের মতো চলে এসেছে এবং তাদের নেতাকর্মীরা তারেক রহমানকে আশা ঘিরে তারা উজ্জীবিত হচ্ছেন এবং তারা স্লোগানে 300 ফিট এরিয়াকে পুরো মুখরিত করে ফেলছেন এবং যে 300 ফিটে যে কনকনে শীত, এই শীতের পরিবেশ এখানে নাই বলতে গেলে। এখানে শীত বলতে কোনো শব্দ তারা নেতাকর্মীরা ভুলে গেছেন। তাদের নেতা আসবেন, তাদের নেতাকে তারা দেখবেন, তারা সেই প্রহর গুনছেন এবং ওই প্রহর অপেক্ষা করছেন এবং আর বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা আমাদেরকে বলছেন যে দীর্ঘদিন পর তারেক রহমান দেশে ফিরবেন, এটা তাদের জন্য অনেক বড় একটি পাওয়া এবং তারা বলছেন যে তাদের নেতাকে তারা সশরীরে দেখতে পারবে। রাজীব, একটু জানতে চাই কালকের মানে সকালের বা দিনের কর্মসূচি সম্পর্কে। এখানে আসলে ঠিক কতক্ষণের অনুষ্ঠান চলবে, কি কি হবে, কে কে কথা বলবেন, এরকম কোনো কিছু কি জানা গেছে কিনা? আমরা জেনেছি যে তারেক রহমান আসার পর এখানে উনি একটা সংক্ষিপ্ত বক্তব্য দিবেন এবং এই বক্তব্য শেষে তিনি তার মাকে এবারকার হাসপাতালে দেখতে যাবেন, এরকম একটি কথা আমরা জেনেছি এবং এখন পর্যন্ত আমরা এটি জানি। কিন্তু এই দুপুর নাগাদ আসার পর যে নেতাকর্মীদের ভিতরে যে উচ্ছ্বাস যে স্লোগান বা নেতাকর্মীদের যে ভিড় এখন পর্যন্ত, সেটা আমরা দেখতেছি যে প্রত্যেক জায়গা থেকে, প্রত্যেক উপজেলা থেকে, প্রত্যেক থানা থেকে এবং জেলা থেকে মানুষ এসে এখনই ভিড় জমাচ্ছেন এবং আমরা বিভিন্ন এলাকা থেকে আমরা জানতে পেরেছি ট্রেন, লঞ্চ এবং বাস যোগেও মানুষ নেতাকর্মীরা রওনা দিয়েছেন এবং তারা সকাল নাগাদ থেকে পৌঁছবেন এবং এই এলাকা 300 ফিট এলাকা লোকারণ্য হওয়ার একটা মহাপরিকল্পনা চলছে এবং তারা তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার জন্যই তারা এখানে এসে উপস্থিত করছেন এবং মানুষ এখানে জমায়েত হচ্ছেন এবং তিনি এখানে একটি সংক্ষিপ্ত সমাবেশে তিনি তারেক রহমান নিজে বক্তব্য দিবেন, এরকম তথ্য আমরা জেনেছি। তিতুমির, অসংখ্য ধন্যবাদ রাজীব আহমেদ। 300 ফিট থেকে যেখানে তারেক রহমানের সংবর্ধনা ঘিরে মঞ্চ তৈরি করা আছে সেখান থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন। যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে নির্বাচনী আসন সমঝোতা করল বিএনপি, যাদের মধ্যে কেউ কেউ নিজ দল ছেড়ে যোগ দিয়েছেন বিএনপিতে। বেশিরভাগ দলই নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচন করবেন। এলডিপি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির সাবেক মহাসচিব রেদওয়ান আহমেদ। আর নড়াইল 2 আসনের এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদও বিএনপিতে যোগ দিয়েছেন। এছাড়া এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজও যোগ দেবেন বিএনপিতে। বিএনপি নিজেদের প্রার্থী ঘোষণার পর থেকেই আলোচনায় দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতার বিষয়টি। বিএনপি মহাসচিব জানিয়েছেন, দীর্ঘ আলোচনার পর দলগুলোর সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়েছে, যেখানে ঢাকা 12 আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বগুড়া 2-এ নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, পটুয়াখালী 3-এ গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, ঝিনাইদহ 4 আসনে গণ অধিকারের রাশেদ খান, ব্রাহ্মণবাড়িয়া 6-এ গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, যশোর 5 আসনে ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস এবং পিরোজপুর 1 থেকে বিএনপির সমর্থনে লড়বেন জাতীয় পার্টি কাজী জাফর অংশের মোস্তফা জামাল হায়দার। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জনাব সাইফুল হক ঢাকা 12, মাহমুদুর রহমান মান্না বগুড়া 2 নাগরিক ঐক্য, নুরুল হক নূর গণ অধিকার পটুয়াখালী 3, ব্রাহ্মণবাড়িয়া 6 মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি গণসংহতি আন্দোলন, যশোর 5 মুফতি রশিদ বিন ওয়াক্কাস ইসলামী ঐক্য জোট, ঝিনাইদহ 4 মোহাম্মদ রাশেদ খান গণ অধিকার। এছাড়া কেউ কেউ বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষে নির্বাচন করবেন। এলডিপি মহাসচিব রেদওয়ান আহমেদ পদত্যাগ করে ধানের শীষে লড়বেন কুমিল্লা 7 থেকে এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল 2 এবং এনডিএম থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেবেন এই শর্তে ঢাকা 13 আসনে ববি হাজ্জাজ নির্বাচন করবেন। এর বাইরে দুদিন আগে বাংলাদেশ জাতীয় দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেয়া এহসানুল হুদা কিশোরগঞ্জ 4 থেকে ধানের শীষে লড়বেন। আমিও ব্যক্তিগতভাবে বিএনপিতে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি, বিএনপির প্রার্থী হিসাবে নির্বাচন। জি, আমি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি কর্নেল অলিকে। এলডিপি থেকে ডক্টর রেদওয়ান আহমেদ এলডিপি থেকে যোগ দিলেন, আমার বিএনপিতে যোগ দিয়েছেন। তার জন্য আমরা কুমিল্লা 7 এই আসনটি আমরা এটা তাকে দেওয়া হচ্ছে। পিরোজপুর 1-এ মোস্তফা জামাল হায়দার চেয়ারম্যান জাতীয় পার্টি, নড়াইল 2 ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ চেয়ারম্যান এনপিপি আমরা ঘোষণা করলাম। এরপরেও আলোচনা চলবে, তারপরে যদি আরও কোনো সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত আবার পরবর্তীতে আমি আপনাদেরকে জানাবো।
এর আগে বাংলাদেশ এলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়ে লক্ষ্মীপুর 1 থেকে মনোনয়ন পেয়েছেন শাহাদাত হোসেন সেলিম। জমিয়তে উলামা ইসলামীর সঙ্গে আসন সমঝোতা হয়েছে 4টি আসনে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। শুরু হলো খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। দেশের বিভিন্ন জায়গায় উৎসবমুখর পরিবেশ এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়েই শুরু হয়েছে নানা আয়োজন। 25 ডিসেম্বর যিশুর জন্মদিন হলেও এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে 24 ডিসেম্বর রাত থেকেই। বরিশাল নগরীর সদর রোডের ক্যাথলিক চার্চ ক্যাথিড্রাল ধর্মপল্লীতে বুধবার রাতে প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়াও ব্যাপটিস্ট চার্চ এবং সেন্ট পিটার্স চার্চেও ছিল সমবেত প্রার্থনা। নগরীর সব গির্জাগুলোতেই করা হয় নানা আয়োজন, প্রার্থনা, কীর্তন, বাইবেল পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আনুষ্ঠানিকতায় যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছেন ভক্তরা। বান্দরবানের ফাতেমা রানী গির্জা সহ খ্রিস্টান পল্লীতে বড়দিনের উৎসব পালিত হচ্ছে। এবছর পার্বত্য জেলায় প্রায় 350টির অধিক খ্রিস্টান পল্লীতে পালন করা হচ্ছে বড়দিন। রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে সমবেত প্রার্থনা এবং কেক কাটার অনুষ্ঠান। দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চায়না মিডিয়া গ্রুপ আয়োজিত গোল্ডেন সিল্ক মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এমনটাই জানান তিনি। বলেন, এমন উদ্যোগ দুই দেশের 50 বছরের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে। অনুষ্ঠানে গোল্ডেন সিল্ক মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আহমেদ রেজা। চায়না বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের গণমাধ্যম প্রতিবেদনকে স্বীকৃতি দিতে চায়না মিডিয়া গ্রুপের আয়োজন গোল্ডেন সিল্ক মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠান। অংশ নেন বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব, কূটনীতিক এবং অ্যাওয়ার্ড প্রাপ্তরা। 5টি ক্যাটাগরিতে দেশের 29 জন গণমাধ্যম কর্মীকে দেয়া হয় সেরা রিপোর্টারের পুরস্কার। এ সময় অ্যাওয়ার্ড পান যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আহমেদ রেজা। আমাদের কাজ করার জন্য অনুপ্রাণিত করে এবং আমরা চাই ভবিষ্যতে চায়না বাংলাদেশ মিলে যেন তাদের সম্পর্কটা দৃঢ় করুক। এ ধরনের উদ্যোগ অবশ্যই কাজের গতিকে আরো বাড়িয়ে দেয়, দায়িত্বকে আরো বাড়িয়ে দেয়। থ্যাঙ্কসলেস জবে আসলে আমরা আমাদের কাজটা করার চেষ্টা করি, সেই কাজের স্বীকৃতি পেলে আসলে যে সবারই ভালো লাগে। অ্যাওয়ার্ডটা পেয়ে ভালো লাগছে, তবে দিন শেষে একটা কথা যেটা হচ্ছে কাজটা করে যেতে চাই। গণমাধ্যম কর্মী হিসেবে কাজটা করাটা জরুরি, সেই কাজটা নিরন্তর করে যেতে চাই। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চীন ও বাংলাদেশের গণমাধ্যম সহযোগিতা শুধু সংবাদ বা তথ্য বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আমাদের বন্ধুত্ব উদযাপন করে পারস্পরিক বোঝাপড়া বাড়ায় এবং দুই দেশের জনগণের মধ্যে আস্থা গড়ে তোলে। এই সহযোগিতা অব্যাহত থাকলে দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধনের ভিত্তি জোরদার হবে। মিডিয়া ও জনগণের মধ্যকার সেতু বন্ধনকে শক্তিশালী করতে সকলের সহযোগিতা দরকার বলেও জানান চীনা রাষ্ট্রদূত। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। নাটোরে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের খুচরা বিক্রেতা এবং সাব ডিলারদের নিয়ে ব্যবসায়িক সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বনপাড়ায় স্বপন ইলেকট্রনিক্সের উদ্যোগে এই ব্যবসায়িক সভা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের হেড অফ সেলস মাকসুদুর রহমান। এ সময় স্বপন ইলেকট্রনিক্সের কর্ণধার স্বপন প্রামাণিক, যমুনা ইলেকট্রনিক্সের জোনাল ম্যানেজার রাজু আহমেদ সহ খুচরা বিক্রেতা ও সাব ডিলাররা উপস্থিত হন। অনুষ্ঠানে যমুনা পণ্যের বাজার সম্প্রসারণ, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। যমুনা ইলেকট্রনিক্সকে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে বলে জানান কর্মকর্তারা। পরে সভায় অংশগ্রহণকারীদের মাঝে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এ ছিল আমাদের সব খবরের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।